জন্য আজকাল গলস্টোন আইরিয়াস মানে পাওয়া অলমোস্ট রেয়ার, ঠিক, ওই জন্য ওটাকে প্রথম দিকে একদম বলবি না, ঠিক আছে। গলস্টোন প্যানক্রিয়াটাইটিস বলে মানে কোলেডোকোলিথিয়াসিস, জিরো স্লিপেজ অফ স্টোন, ঠিক আছে, এইগুলো। তার থেকে বরং মোর কমন হচ্ছে বড় স্টোন আমাদের গলব্লাডারে যদি ওই হার্টম্যান পাউচে থেকে সেটি সিবিডিতে প্রেশার দিয়ে মিরিজি সিনড্রোম করে, সেটা তুলনামূলক কমন, এমন কিছু কমন নয়, বাট মানে এটাও পাওয়া যায়। আমরা মাঝে মধ্যে 5-6 মাস ছাড়া ছাড়া অনেক সময় টাইপ 1 টাইপ 2 মিরিজি পাই, বাট গলস্টোন আইরিয়াস আমি লাইফে কোনো দেখিও নি, মনে হয় না কোনো দেখতে পাবো, ঠিক আছে। আর যেটা বলে কমপ্লিকেশন সেটা হচ্ছে গলব্লাডার পারফোরেশন, ঠিক আছে, গ্যাংগ্রিনাস গলব্লাডার থেকে গলব্লাডার পারফোরেশন, এটাও একটা কমপ্লিকেশন, এটা বলবি, অবশ্যই বলবি, এটা মিরিজি বলার আগে বলবি, ঠিক আছে। হলো ওই যে হোয়াট আর ডিফারেন্ট, এতে ইয়েটা বলেছিলাম একবার পড়তে, এতে যেটা আছে টোকিও ক্লাসিফিকেশন বেই ল্যাবে দেওয়া আছে, দেখবি অ্যাকিউট ক্যালকুলাস কোলেসিস্টাইটিসের টোকিও ক্লাসিফিকেশন, ঠিক 1 to 3। জেনারেলি কি হয় দেখবি, 1 হচ্ছে সবসময় মানে বেসিক দিয়ে স্টার্ট হয়, যে লো প্রবলেম, দেন হায়ার প্রবলেম নিচের দিকে যায়, টোকিওটা উল্টো। হ্যাঁ, টোকিওর 1 মানে হচ্ছে অ্যাকিউট সিভিয়ার, 2টা হচ্ছে মডারেট, 3টা হচ্ছে লো। তো তোর 3 থেকে পড়া মানে পড়বি, তাহলে না মনে থাকবে, নাহলে ভুলে যাবি, ঠিক আছে। তো এই বেরি ল্যাবে একটু সুন্দর করে নতুন এডিশনে টোকিও ক্লাসিফিকেশন দেওয়া আছে, 3টা আগে পড়বি, 2টা পড়বি, 1-এ পড়বি, তাহলে দিয়ে মনে রাখতে পারবি। 3টা হচ্ছে বেসিক এসবে, যেটা মানে নর্মাল সেন্টারে বা একটু হায়ার সেন্টারে অ্যাট এ টাইম অফ প্রেজেন্টেশন অপারেশন করা যায়। 2টা হচ্ছে খুব হায়ার সেন্টারে সাথে সাথে করে, আদারওয়াইজ অনেক সময় কনজারভেটিভ করে সার্জারি করা যেতে পারে, বা এক্সপার্ট সার্জন চাইলে সেম সিটিংয়ে অপারেশন করতে পারেন। আর ক্লাস 1টা যেটা, সেটা হচ্ছে পেশেন্ট কিন্তু মানে হিমোডাইনামিক্যালি ফল থাকে, সেপসিসের ফিচার্স থাকে, তো আগে সেপসিস কন্ট্রোল ইম্পর্টেন্ট। সেই সব ক্ষেত্রে যদি মানে পেশেন্ট সেম সিটিংয়ে সার্জারি করা পসিবল না হয়, পেশেন্ট সেপটিকে থাকে, পেশেন্টের হিমোডাইনামিক্স বা বল যা যা সব কিছু খুব ডিটেলস থাকে, ঠিক আছে, ইলেকট্রোলাইট ডিসব্যালেন্স থাকতে পারে, হেপাটাইটিসের মতো বা কোলাঞ্জিও হেপাটাইটিসের ফিচার্স ডেভেলপ করে, সেক্ষেত্রে আমাকে পেশেন্টের ইনফেকশন লোড কমানোর জন্য পারকিউটিনাস কোলেসিস্টোস্টোমি মানে গলব্লাডারটার মধ্যে পারকিউটিনাস আল্ট্রাসোনিক বাইরে বা যাই হোক রেডিওলজিক্যাল প্রসেসে ওটাকে একটা টিউব প্লেস করে দেওয়া, এবং সেই যে বাইলটা জমে আছে বা স্টোনটা বাইরে সেটাকে বের করে দেওয়া, তাহলে কি হলো, ঠিক আছে, পেশেন্ট একটুখানি সিমটোমেটিক বেটার হলো, দেন নেক্সট সেটিংয়ে গলব্লাডার সার্জারি করা, কমপ্লিশন কোলেসিস্টেক্টমি, ঠিক আছে। নেক্সট হচ্ছে হোয়াট আর ডিফারেন্ট টাইপস অফ স্টোন দ্যাট ইউ ফাইন্ড ইন দিস কন্ডিশন। এটা খুব কমন প্রশ্ন, এটা তো থিওরিতে কোশ্চেন থাকে, কী কী ধরনের স্টোন থাকে, দেখ পিগমেন্ট স্টোনটা আগে বলবি না, তো আবার সেই প্রবলেম হয়ে গেল, যেটা কমন কোলেস্ট্রল স্টোন, পিগমেন্ট স্টোন, মিক্স স্টোন। আমাদের দেশে কোনটা বেশি পাওয়া যায়? না, মিক্স স্টোন আমরা যেটা সবচেয়ে বেশি পাই, ঠিক আছে, সেটা হচ্ছে ব্রাউন স্টোন। ব্রাউন স্টোন অ্যাকচুয়ালি মিক্স স্টোন, ঠিক আছে, মানে একদম এক টিপিক্যাল কোলেস্ট্রল স্টোন, যেটা অনলি যেটা যে থিওরিটা বই লেখা আছে যে ওই কোলেস্ট্রল যেটা আছে ডিপোজিশন হচ্ছে, সেটাকে আমাদের লেসিথিন বা এই কম্পোজিশন সেটাকে রিলিভ করতে পারছে না, তো ওগুলো জমে গিয়ে কাইলোমাইক্রনসের সাথে ফর্ম করে কোলেস্ট্রল ক্রিস্টাল জমে স্টোন তৈরি করছে। সেটা কিন্তু অ্যাকচুয়ালি নর্থ ইন্ডিয়া বা এগুলোতে, নর্থ আমেরিকা বা এগুলোতে বেশি কমন। আমাদের দেশে মিক্স স্টোন, পিগমেন্ট স্টোন বেশি পাওয়া যায়। এবার পিগমেন্ট স্টোনের মধ্যে গল্প আছে, পিগমেন্ট স্টোন যেগুলো ব্ল্যাক স্টোনস, সেগুলো কি হয় হিমোলাইটিক জন্ডিস রিলেটেড, সেটা কিন্তু আমাদের দেশে কমন আছে, কিন্তু মানে অতটা নয়, এর কমনলি আমরা সার্জারিগুলো করি, এগুলো মিক্স স্টোন। তো এইখানটা কিন্তু কনফিউশন আছে, এই জায়গাটা পড়বি, হোয়াট ইজ মোস্ট কমন ইন ইন্ডিয়া, হোয়াট ইজ মোস্ট কমন ইন ইউরোপ অ্যান্ড ওয়েস্ট মানে আমেরিকা, ঠিক আছে, এটা কিন্তু আলাদা, ঠিক আছে। ওদের দেশের বইগুলোতে কোলেস্ট্রল স্টোন দেখা যায় তো বেশি কমন, ঠিক হলো না, ট্রিটমেন্টে কিছু না, ট্রিটমেন্টে কিছু না, তারপর স্টোন দেখে বোঝা যায়, ঠিক আছে, কিরম কালার, কিরম শেপ। পিগমেন্ট যেগুলো ব্ল্যাক স্টোন, সেগুলো কোনো শেপ থাকে না, সেই মানে নুড়ি পাথরের যেমন কোনো শেপ নেই, সেরকম একটা ব্ল্যাক ব্ল্যাক খোঁচা 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 খোঁচা, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে স্মুথ ক্রিস্টালসগুলো, খুব সুন্দর স্মুথ চকচকে একদম, এবং ওই এরকম একটা যে স্টেপটা দেখছিস না, এইটা সবচেয়ে কমন, ঠিক আছে, এইগুলো সবচেয়ে কমন। আর টিপিক্যাল কোলেস্ট্রল স্টোন মাঝে মধ্যে আমরা পাই একটু সাদারে সাদারে কালার, হালকা হলুদ, ঠিক হলো। হোয়াট ইজ দ্য সার্জারি আন্ডারটেকেন? আজকালকার দিনে কিন্তু মানে ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে ল্যাপারোস্কোপি কোলেসিস্টেক্টমি, মানে এটা বলতেই পারিস, ওপেন বলতে কোনো কথা নেই, ট্রিটমেন্ট অফ চয়েস ইজ ল্যাপারোস্কোপি কোলেসিস্টেক্টমি। এবার একটা পেশেন্ট যদি অ্যাকিউট কোলেসিস্টাইটিস নিয়ে প্রেজেন্ট করেছে, হোয়েন উইল ডু সার্জারি, একদম অ্যাকিউট নিয়ে ইনস্ট্যান্ট প্রেজেন্ট করেছে, যেদিন ব্যথা হয়েছে সেদিনই এসছে ধর, ইউ ক্যান গো ফর সার্জারি উইদিন 48 to 72 আওয়ার্স, এটাও লেখা আছে বই, ল্যাব কোলেসিস্টেক্টমি উইদিন 48 আওয়ার্স। কিন্তু আমি এই অ্যাকিউট ফেজটা পেরিয়ে গেলে কি হয়, ফাইব্রোসিস স্টেজ স্টার্ট হয়ে যায়, রাইট,
24 আওয়ার্সের পর থেকে নিউট্রোফিল চেঞ্জ হতে থাকে এবং 72 আওয়ার্স 2 থেকে 3 দিনের পর থেকে সেকেন্ড স্টেজ অফ হিলিং স্টার্ট এবং সেখানে ফাইব্রাস টিউব তৈরি হয়। তখন অ্যাডেশনটা খুব ঠিক অ্যাডেশন হয়ে যায়, অ্যাক্সিডেন্টাল বা আয়ারটোজেনিক ইঞ্জুরির চান্স বেড়ে যায়। প্রথম ইনিশিয়াল ফেজে কি থাকে, ইডিমা ফ্লুইড থাকে, তো ঠিক থাকে গলব্লাডার, অ্যাকিউট ইনফ্লেম থাকে, অ্যাডেশন থাকতে পারে, বাট সেই অ্যাডেশনটা না ফিল্মজি অ্যাডেশন থাকে। আমি পুল করলে মোমেন্টামটা ধরে পুল করলে বা গার্ডটা ধরে সহাতে গেলে কিন্তু ইজিলি লুজ অ্যাডেশন, ঠিক। এবং পেরিকোলিসিসে ইডিমা থাকে, সেই ইডিমা ফ্লুইডটাও কিন্তু যখনই আমরা গলব্লাডারটাকে ধরে এটাকে পুল করছি বাকি স্ট্রাকচারগুলো, ওই ইডিমা ফ্লুইডটা ইজিলি নামিয়ে দেয়। বাট যখন ওটা ঠিক হয়ে ফাইব্রোসিস স্টেজে থাকে তখন কিন্তু খুব হার্ড হয়ে যায় স্ট্রাকচারগুলো, ওগুলো ডিসেক্ট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। দ্যাটস ওয়াই গো ফর cholecystectomy acute phase within 48 to 72 hours. If not present, then do conservative management for some days, let the infection settle down, then elective cholecystectomy. ঠিক আছে, হলো এটা নেক্সট করবো আবার। এইটা একটা কমন স্পেসিমেন, ভীষণ কমন, ঠিক আছে। ডেসক্রাইব দ্য স্পেসিমেন। টোটাল অ্যাপেন্ডিক্সই তো আছে, রিং সাইজ কেন আসছে? টোটাল কমপ্লিট অ্যাপেন্ডিক্স, এটা টোটাল অ্যাপেন্ডিক্স তুমি করো, ব্রেস্টটা ক্রাশ করে দেখা যাচ্ছে, ঠিক আছে। স্পেসিমেন অফ অ্যাপেন্ডিক্স শোয়িং কি না, ফার্স্ট অফ অল দিস অ্যাপেন্ডিক্স উইথ পার্ট অফ মেসো অ্যাপেন্ডিক্স, টোটাল মেসো অ্যাপেন্ডিক্স নয়, এটা পার্ট অফ মেসো অ্যাপেন্ডিক্স, ঠিক আছে। শোয়িং এক্স্যাক্টলি রেডনেস, দ্যাট ইনফ্লেমড, সাইন্স অফ ইনফ্লেমেশন, ঠিক হয়ে আছে, টিবিউলার স্ট্রাকচার, মানে কি বলবো, ঠিক টিবিউলার স্ট্রাকচার পুরো, মানে তার মানে কি এটা ইনফ্লেমেশন আছে, ঠিক আছে। এর ভেতরে কি থাকে, বেশিরভাগই ফিকোলিক থাকে আর সাথে ইনফ্লেমড ফ্লুইড থাকে, রাইট। সো ইট ইজ এ স্পেসিমেন অফ complete appendix with part of mesoappendix obtained after complete appendicectomy with showing inflamed and tubular inflamed wall suggestive of acute appendicitis, ঠিক আছে। এটা বলতে পারিস যদি মনে থাকে পরীক্ষায়, নাহলে অন্তত কি কি আছে সেইটুকু স্ট্রাকচারটা বর্ণনা করলেই হবে। এটা অ্যাংরি লুকিং অ্যাপেন্ডিক্স, এটা নর্মাল অ্যাপেন্ডিক্স হেলদি কি হয়, এটা আমাদের পিঙ্কিশ কালার হয় হালকা, দেখেই বোঝা যাবে এটা কোনো ইনফ্লামেশন নেই, কিন্তু এটা অ্যাংরি লুকিং অ্যাপেন্ডিক্স, ডেফিনিট অ্যাপেন্ডিসাইটিস, ঠিক আছে। এবং দেখ কোনো ল্যাপটাতে নয়, একদম টাইট হয়ে আছে, তারপরে একদম সাইন্স অফ ইনফ্লামেশন ডেফিনেটলি আছে। হোয়াট ইজ দ্য প্রভিশনাল ডায়াগনোসিস? acute appendicitis. Okay. How will you clinically diagnose this condition? ফার্স্ট হচ্ছে পেশেন্টটাকে এক্সামিনেশন, ঠিক আছে। এক্সামিনেশন করে আমরা ক্লিনিক্যালি কথাটা বলে দিয়েছি, তার মানে আমি ডাইরেক্ট ঢুকে গেলাম ফ্রম হিস্ট্রি অ্যান্ড এক্সামিনেশন। পেশেন্ট উইল প্রেজেন্ট ফ্রম ফার্স্ট হচ্ছে ফ্রম হিস্ট্রি অফ রাইট সাইডেড পেন, যে মোস্ট কমনলি রাইট ইলিয়াক ফোসা পেন, ঠিক আছে। অ্যান্ড দেন বাই এক্সামিনেশন উইল সি রাইট ইলিয়াক ফোসা টেন্ডারনেস, এবং হ্যাঁ টেন্ডারনেস হলো একদম অ্যাডভান্স পয়েন্ট। সেকেন্ড উই ক্যান সি থ্রু যেটা বললি আমাদের স্কোরটা, অ্যালভাডো স্কোর, ম্যান্ট্রেলস, সেইটা আমরা অনেক দেখি, বুঝলে বলবি যে আমরা এক্সামে পেশেন্টকে অ্যাজ পার অ্যালভাডো স্কোর ক্লিনিক্যালি অ্যাসেস করি, মেন্টাল স্কোর স্কোরিংটা দেখি, স্কোরিং কতর উপরে গেলে আমরা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস ধরি, 7-এর নিচে, 7 থেকে 9-এর ওপর, এটা হচ্ছে 9 আর 9-এর ওপর, 9 আর 9-এর ওপর হচ্ছে কনফার্ম, 7 আর 9 হচ্ছে বর্ডার লাইন, লেস দ্যান 7 হলে লেস লাইকলি অ্যাপেন্ডিসাইটিস, ঠিক আছে। ওইগুলো আগের দিনে ওই ব্যাচটাকেও বলছিলাম তোদের এই অ্যালভার্টো স্কোর করতে হবে, মুখস্থ একদম পুরো মুখস্থ থাকতে হবে। সেখানে হচ্ছে র্যানসন ক্রাইটেরিয়াটা মোটামুটি চেষ্টা করতাম মনে রাখার, অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, 48 আওয়ার্স আফটার অ্যাডমিশন হলো। নেক্সট হচ্ছে সিটিসিবিআইডি ইন্ডেক্স প্যানক্রিয়াসে, এটা একটু মনে রাখার চেষ্টা করতে হবে। হ্যাঁ হ্যাঁ হলো, এইগুলো কয়েকটা জিনিস হচ্ছে এই স্কোরিংগুলো মনে রাখতে হয়। তার সাথে ট্রমাতে হচ্ছে জিসিএস মাস্ট, হ্যাঁ এরকম কিছু কিছু টেবিল আছে যেটা মনে রাখতেই হবে, ঠিক আছে। হোয়াট সার্জারি হ্যাজ বিন আন্ডারটেকেন? ল্যাপারোস্কোপি কি করে বুঝলি? ল্যাপারোস্কোপি কি করে বুঝলি? ওপেন তো হতে পারে তাহলে, ঠিক আছে। হ্যাঁ হোয়াট সার্জারি হ্যাজ বিন ডান, সার্জারি হচ্ছে অ্যাপেন্ডিসেক্টমি হয়েছে, ঠিক আছে। ল্যাপারোস্কোপি অ্যাপেন্ডিক্স ওটা বোঝা পসিবল নয়, ক্লিপ দেখে বোঝা যায়, ক্লিপ থাকে, ঠিক আছে। ক্লিপ থাকতে পারে, নাও থাকতে পারে, কেটে দেওয়ার পর ক্লিপ নাও থাকতে পারে। না কোলেস্টমি বললামই তো, কোলেস্টমি
এবার দেখ এই যে কোশ্চেন যেমন করলো হোয়াট উইল ইউ ক্লিনিক্যাল ডায়াগনোসিস কন্ডিশন, এখানে কিন্তু ওই অ্যাপেন্ডিসাইটিসের সাইনগুলো কোশ্চেন করতে পারে চাইলে, এক্সামিনার চাইলেই করতে পারে, ঠিক আছে, ওগুলো মনে রাখতে হবে। কমন কি কি সাইন কার কার মনে আছে কটা? নিজেদের মধ্যে বলে বলে করতে হবে, মানে একদম ভাই তুই বলেছিস না হোস্টেলে থাকিস নিজেদের মধ্যে বলে বলে প্র্যাকটিস করবি। রবসিং সাইন কি, যেটুকু মনে আছে বল, অনেকগুলো সাইন আছে। সেটা কি বলে? রবসিং সাইন তো মানে টার্মটা কি? রিবাউন্ড টেন্ডেন্স, ঠিক আছে। আর্কিটাইন সাইন আছে, পায়ের একটা আছে, বল। অপটিউরাল সাইন আছে, ঠিক আছে। আর অনেকগুলো সাইন আছে। অ্যারন সাইন কি? অ্যারন সাইন ওই লিস্টটা পড়তে হবে, ঠিক আছে। কি কি আছে তাহলে? রবসিং কমন একটা, ম্যাকবার্নি স্টিলনেস তো ম্যাকবার্নি সাইন হলো, আর অ্যারন সাইন আছে, সোয়াস সাইন আছে, অপটিউটার সাইন আছে, আর কিছু মনে পড়ছে না? কিছু না, দেখ একা একা সবটা হবে না, তোর হোস্টেলে থাকিস তো, ধর 10টা সাইন আছে, ঠিক আছে, 10 দুজনে মিলে পড়লি, পড়ে তুই ওকে জিজ্ঞেস করবি, দুজনে কিছু না কিছু ভুলেছিস, নিজে না তুই এটা ওকে মনে করে দিলি না এটা এই এটা ওই, এই করে করে দু একবার রিভাইজ করে দিবি, অনেক বেশি মনে থাকবে রাদার নিজে একা একা পড়ার থেকে, এইগুলো অন্তত। হ্যাঁ, যেগুলো চার্ট আছে বা এরকম সাইন্স আছে, বা এই যে বললাম এর হলো স্কোরিংগুলো, এগুলো নিজেদের মধ্যে, বা ট্রমার যে গ্রেডেশনগুলো, এগুলো নিজেদের মধ্যে বলে বলে মুখস্থ হবে, তবেই দেখবি মনে থাকবে, মনে থাকবেই, ঠিক এক্সামে মনে পড়ে যাবে। তো ভাবিস যে এক্সামে মনে পড়ে না, অ্যাকচুয়ালি যে জিনিসটা প্র্যাকটিস করেছে এক্সামে ঠিক মনে পড়বে, এটাই নিয়ম। যেটা প্র্যাকটিস করে শুধু পড়ে চলে এসেছিস সেটা কিন্তু মনে পড়বে না। আর দেখ তুই সব জিনিস এক্সামের আগের রাতে রিভাইজ করতে পারবি না, কখনোই পসিবল নয়। সো যে লং টাইম পড়াশোনা করেছে তার ঠিক এক্সামে মনে পড়বে, ঠিক আছে। আর নেম টু ইম্পর্টেন্ট কমপ্লিকেশনস অফ দিস সার্জারি। কমপ্লিকেশনস অফ সার্জারি, পারফোরেশন তো অ্যাপেন্ডিসাইটিসের কমপ্লিকেশন, সার্জারির কমপ্লিকেশন মানে অপারেশনের জন্য কমপ্লিকেশন। একটা হতে পারে ব্লিডিং, ঠিক আছে, ব্লিডিং ফ্রম হোয়াট? অ্যাপেন্ডিকুলার আর্টারি, ব্রাদারতে লুজ হয়ে গেছে মনে করেন, এটা একটা রাইট, ভেরি গুড। আর সেকেন্ড, এটা খুব ইম্পর্টেন্ট কমপ্লিকেশন বলতে ওটাই শুনতে চাইছি, অ্যাপেন্ডিক্সে যে স্টাম্পটা বাঁধা হয়েছে সেটা যদি কোনো কারণে মানে লুজ হয়ে যায় বা নেক্রোসিস, ধর অ্যাকিউট ইনফ্লেম যখন বেঁধেছিস ওটা কেটে গেছে বা নেক্রোসিস হয়ে গেছে, তাহলে কি হতে পারে? ওইখানে সিকামের যে বডিটা সেখানটা তোর সেলাইটা খুলে গেল বা রিপেয়ারটা নষ্ট হয়ে গেল, তাহলে সেখানে ফিকাল ফিস্টুলা হতে পারে, ঠিক। মানে ওই সিকামের বেসটা পচে গিয়ে সেখান থেকে ফিসেস কাম আউট থ্রু দ্য উন্ড, হ্যাঁ, ফিকাল ফিস্টুলা বলে। আর কি হতে পারে? স্টাম্প অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। স্টাম্প অ্যাপেন্ডিসাইটিস মানে কি? হ্যাঁ হ্যাঁ, কমপ্লিট করেছে, ধর যে সার্জন করেছে সে একদম একটু রাখতেই পেরেছি, তুই তো স্টাম্পটা দেখতে পাচ্ছিস না, তুই তো দেখছিস স্পেসিমেনটা। স্টাম্প অ্যাপেন্ডিসাইটিস কি? নর্মালি আমরা 3 মিলিমিটার মতো স্টাম্প রাখি, ঠিক, বাঁধার জন্য একটা মিনিমাম, যাদের সিকামটা তো কুচকে যাবে, 3 মিলিমিটার মতো রেখে বাঁধি, ঠিক আছে। অনেক সময় কি লোকে ডাবলও বাঁধে, তো সেটা যদি মোর দ্যান 5 মিলিমিটার হয়ে যায় স্টাম্পটা, তখন কিন্তু সেই জায়গায় আবার ইনফ্লামেশনের স্টাম্প অ্যাপেন্ডিসাইটিস হতে পারে, ঠিক আছে। তো তখন আবার কোশ্চেন করতে হবে স্টাম্প অ্যাপেন্ডিসাইটিস থেকে বাঁচার উপায় কি। এক হচ্ছে লং বা স্টাম্প রাখবো না, সেকেন্ড আগের দিনে বলতো ইন মানে স্টাম্পটাকে ইনভার্সন করে দেওয়া, ঠিক আছে। এখন কিন্তু রুটিনলি আমরা করি না ইনভেজিনেশন, হ্যাঁ, ওই সিকামের চারদিকে পাস্টিং সুচার দিয়ে ওটাকে ঢুকিয়ে দেওয়া, আজকাল খুব একটা করা হয় না। আচ্ছা, অ্যাপেন্ডিসেক্টমি যদি স্টেপ বলে, হ্যাঁ, তার সাথে আদার্স কি দেখতে হয়? তোদের পড়িয়েছি, পড়ানোর সময় বলেছি অ্যাপেন্ডিক্স, তুই অপারেটিভ পড়িয়েছি, অ্যাপেন্ডিসেক্টমি পড়িয়েছি, তাহলে অ্যাপেন্ডিসেক্টমি করলে তার সাথে আর কি দেখা উচিত? অলওয়েজ লুক ফর মেকালস অ্যাভার্টিকুলাম, ঠিক আছে। এটা হ্যাঁ, ওই রুল অফ টু কি? 2 ফুট 60 সেন্টিমিটার, 2 ফিট, 2 ফিটের মধ্যে হলো, তারপর 2 ফুট 2 সেন্টিমিটার বেস চওড়া হতে পারে, ঠিক আছে। আর 2% অফ পপুলেশন, আর কিছু?
আরও আছে একটা দুটো, তোরাই তো বলবি, তোরা রিসেন্ট পড়ছিস। 2% পপুলেশন 2 ফিটের মধ্যে থাকবে, 2 সেন্টিমিটার বেস হতে পারে, 2 ইঞ্চেস হাইট হতে পারে, হ্যাঁ। আর কিছু ছিল কিনা আমার মনে নেই, তোদের মনে থাকলে বল। এইটা মনে রাখতে হবে, এক্সামে কিন্তু মেকাস ডায়াবেটিকুলাম শর্ট নোট আসার হাই চান্স, ঠিক আছে। মেকাস ডায়াবেটিকুলাম শর্ট নোট এলে, আচ্ছা এটা বল আমাকে, ধর একটা পেশেন্টের আমি ইনসিডেন্টাল ফাইন্ডিং পেয়েছি মেকাস ডায়াবেটিকুলাম, ঠিক আছে, অ্যাপেন্ডিসাইটিস আছে বা অন্য কোনো একটা অপারেশন হচ্ছে, অ্যাবডোমেন দেখতে গিয়ে হঠাৎ একটা মেকাস ডায়াবেটিকুলাম আছে, কোনো রকম ইনফ্লামেশন নেই, কিছু নেই, ঠিক আছে। তো সেই পেশেন্টের ক্ষেত্রে আমরা কি করব? পেশেন্টের ওই রিলেটেড কোনো প্রবলেম নেই, এটা অন্য প্ল্যান্ট সার্জারি হচ্ছে, সেক্ষেত্রে বল। দেখ, এটা একটা ব্যাপার আছে, পেডিয়াট্রিক এজ গ্রুপে হলে পেশেন্টের যদি অ্যাসোসিয়েটেড অ্যাপেন্ডিসাইটিস নেই বা কখনো অ্যাপেন্ডিক্সে ওটি হয়নি, ঠিক আছে, সেই কেসে হলে আমাদের জেনারেলি অপারেশন করে দেওয়া উচিত, ঠিক আছে, পেডিয়াট্রিক এজ গ্রুপে। অ্যাডাল্টে যদি ইনসিডেন্টাল ফাইন্ডিং পাওয়া যায়, পেশেন্টের কোনো সিমটম নেই, অন্য একটা পেশেন্ট, সেখানে কিন্তু আমরা শুধু ডকুমেন্টেশন রেখে চলে আসতে পারি, ঠিক আছে। কারণ ফিউচারে যদি তার কখনো আরআইএফ পেন নিয়ে আসে, সেক্ষেত্রে মাথায় থাকবে, যদি ইনফ্লামেশনের সাইন কিছু থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু ইউ হ্যাভ টু রিসেক্ট ইট আউট। জেনারেলি রিসেকশন অ্যানাস্টোমোসিস করা হয়, যদি জাস্ট একটুখানি ইনফ্লেম থাকে বা নন ইনফ্লেম থাকে, সেক্ষেত্রে ওয়েজ রিসেকশনও করা যেতে পারে, ঠিক আছে। এবার ওয়েজ রিসেকশনের প্রবলেম হচ্ছে, ওয়েজ রিসেকশন মানে কি, ধর এইটা হচ্ছে আমার গাট, এইখানে আছে এরকম টুপির মতো ছোট্ট, এরমভাবে কেটে দিতেই পারি, কিন্তু দেখা গেছে বেশ কিছু পার্সেন্টেজ অফ কেসে অ্যান্টি মেসেন্ট্রিক বর্ডারে তো আছে ওটা, ঠিক আছে, মেসেন্ট্রিক বর্ডারের পার্টটাতে অপোজিট সাইডেও কিন্তু কিছু রেসিডুয়াল অ্যাবনর্মাল টিস্যু থাকতে পারে। কেন হয়? মেকাস ডায়াবেটিকুলাম তো কনজেনিটাল ডিফর্মিটি, ঠিক আছে, কি আমাদের ভাইটাল ইন্টেস্টিনাল ডাক্টের মানে টুয়ার্ডস ডাক্টের একটা রেমন্যান্ট যদি রয়ে যায়, সেটা মেকাস ডায়াবেটিকুলাম হলো। কিন্তু তাহলে মেকাস ডায়াবেটিকুলাইটিস হয় কেন? ওখানে হেটারোট্রপিক টিস্যু থাকে, মানে নর্মাল স্মল ইন্টেস্টিনাল টিস্যু ছাড়া অন্য কোনো টিস্যু থাকলো, যে ইনফ্লেমটা মোস্ট কমন কি গ্যাস্ট্রিক টিস্যু। তাহলে গ্যাস্ট্রিক টিস্যু মানে কি, সেখান থেকে তার মধ্যে যদি প্যারাইটাল সেলস থাকে, সেখানে মিউকাসন কি বলে অ্যাসিড অ্যাসিড সিক্রেশন করতে পারে, তাহলে ওই জায়গায় আলসার হতে পারে, তাহলে পেশেন্টের ওখানে ডায়াবেটিকুলাইটিস হবে, ইনফ্লামেশন। মোস্ট কমন হচ্ছে গ্যাস্ট্রিক মিউকোসা, সেকেন্ড মোস্ট কমন হলো প্যাঙ্ক্রিয়াটিক টিস্যু, ঠিক আছে। মোস্ট কমন কিন্তু গ্যাস্ট্রিক টিস্যু, তুই প্যাঙ্ক্রিয়াটিক বলতে যাচ্ছিলি, ঠিক আছে, ভুল, সেকেন্ড অপশন, ঠিক আছে। তো সেইটা হলে ইনফ্লামেশন হবে, তো সেক্ষেত্রে যদি অপোজিট সাইডেও কোনো টিস্যু রেমিনেন্ট থাকতেই পারে, ঠিক। সেই জন্য জেনারেলি যদি ডায়াবেটিকুলাইটিসের ফিচার্স থাকে, তাহলে কিন্তু আমরা ওয়েজ রিসেকশন না করে রিসেকশন অ্যানাস্টোমোসিস করি, ঠিক আছে, দ্যাট উড বি বেটার, মানে পার্মানেন্ট কিওর, ঠিক। এটা হলো, এইভাবে ডিসকাশন করেই কোশ্চেন হয়, শুধু 5টা কোশ্চেন করলে তো খুব সহজ ব্যাপার হয়ে যাচ্ছে, সবাই পারবে মোটামুটি, ধর দেখে নিচ্ছিস তোরা, কিন্তু ওখান থেকে ডিসকাশন কোশ্চেন যেতেই পারে চাইলে এক্সটার্নাল। এটা কি, এইটা নিয়ে ডিটেলস পড়াবো না, কারণ ব্রেস্ট নিয়ে অনেক ক্লাস হয়েছে, আগে স্পেসিমেনটা বল, ডেসক্রাইব দ্য স্পেসিমেন, এখানে এটাই ইম্পর্টেন্ট, স্পেসিমেন অফ দ্য হোল ব্রেস্ট, ঠিক আছে, টিস্যু, হোল ব্রেস্ট টিস্যু উইথ নিপল এরিয়া কমপ্লেক্স, ওভারলাইং স্কিন কন্টেনিং নিপল এরিয়া কমপ্লেক্স, ঠিক আছে, and the second specimen showing a tumor inside the breast tissue, ঠিক আছে, so it is obtained by mastectomy, ঠিক আছে। এখানে তুই লিম্ফ নোড দেখতে পাচ্ছিস না, হ্যাঁ, সো তুই এমআরএম হয়েছে না কি হয়েছে, জেনারেলি এমআরএম করা হয়, বাট তুই ম্যাস্টেক্টমি বললেও চলবে, বা মডিফাইড রেডিক্যাল ম্যাস্টেক্টমি বলতে পারিস, হ্যাঁ, এইটুকু অব্দি দুটোই বলতে পারিস, অসুবিধা কিছু নেই। কিন্তু স্পেসিমেন অফ হোল ব্রেস্ট, সাইড বলতে পারবি না, কোনো মার্কিং করা নেই, হোল ব্রেস্ট with the tumor showing inside this breast tissue and superficial skin containing nipple areola complex, ঠিক আছে। এখানে কোনো রকম সেরকম মানে এক্সট্রা সাইন কিছু বা স্যাটেলাইট নোডিউলস বা কিছু উপরে কোনো আলসার কিছু নেই, এইটুকুই, ঠিক আছে। এবং সেকেন্ড স্পেসিমেনে টিউমারটাকে দেখা যাচ্ছে, ঠিক আছে, এই যে ফাইবাস টিউমারটা, এবং এখানে রেডিয়েটিং লেশনস, দেখ টিউমারটা এইটাতে গোলটা, এখানে রেডিয়েশনস আছে, হ্যাঁ, সো মোর টুয়ার্ডস ম্যালিগন্যান্ট টিউমার, ঠিক আছে। যদি একটা ফাইব্রোটিক টিস্যু, ফাইব্রোটিক টিস্যু, তার চারপাশে এরকম এই যে ফাইব্রোটিক চেঞ্জেসগুলো দেখতাম না, এখানে দেখ অ্যাবনর্মাল টিস্যু, কোনো শেপটা ডিরেঞ্জড, হ্যাঁ, এখানে ফাইবার স্ট্র্যান্ডসগুলো গেছে, সো ইরেগুলার একটা টিস্যু, ঠিক আছে। আর জেনারেলি বিনাইন টিউমারের জন্য খুব একটা তো আমরা ম্যাস্টেক্টমি করি না, সেখানে টিউমারটুকুই বার করা হয়, ওকে, ঠিক আছে। তো প্রভিশনাল ডায়াগনোসিস হচ্ছে বলবি সিএ ব্রেস্ট,
ঠিক আছে, ব্রেস্ট ক্যান্সার। হ্যাঁ, এই যে টিউমার আছে। হোয়াইল ইউ অ্যাপ্রোচ পেশেন্ট উইথ দিস কন্ডিশন, এটা আমি ক্লাসে অনেকবার পড়েছি, দুবার ক্লাস হয়েছে। ঠিক আছে, এটা নিয়ে যাচ্ছি না সমস্ত করে। মলিকুলার ক্লাসিফিকেশন তোরা তো এটা সবাই জানিস, আর কিছু না পারলেও মলিকুলার ক্লাসিফিকেশন সবার মুখস্থ। ঠিক, হোয়াট ইজ দ্য সার্জারি আন্ডারটেকেন, এটা তোরা কিন্তু বলবি মডিফাইড রেডিক্যাল ম্যাস্টেক্টমি বলবি, হ্যাঁ, বা ম্যাস্টেক্টমি উইথ লিভ নোড রিসেকশন। ঠিক, যেটা তোদের ইচ্ছে বলতে পারিস। এবার তুই এখানে স্পেসিফিক লিভ নোড বলছিস, কারণ নর্মাল লিভ নোড ডিসেকশন করা হয় না এমন তো এখনো অবধি হয়নি। আগামী 5 বছর 10 বছর পরে লিভ নোড ডিসেকশনের প্ল্যানিং পুরো চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তোদের একবার বলেও ছিলাম ওই উপরের ক্লাসে একটা লাইনে, যে এটা সেন্ট্রাল লিভ নোড বায়োপসি অ্যান্ড এন্টার পড়ানোর সময় এখন যা অনেক কিছু মডিফিকেশন হচ্ছে, দেখছে হয়তো যে লিভ নোড নেগেটিভ অ্যাক্সিলাতে আমরা রুটিন লেয়ার অ্যাক্সিলা ডিসেকশন করবো না, অত দরকার নেই তোদের। হ্যাঁ, হার্টের সার্জারি হচ্ছে ম্যাস্টেক্টমি উইথ লিভ নোড ডিসেকশন বা মডিফাইড রেডিক্যাল ম্যাস্টেক্টমি, এটুকু বলবি। তারপরে কোশ্চেন করতে পারে কোনটা মডিফিকেশন কি কি, তোদের বলেছে 3 রকম মডিফিকেশন হয়েছিল। ঠিক, হোয়াট আর দ্য অল্টারনেটিভ সার্জারি দ্যাট মে হ্যাভ ডান, একটা হচ্ছে ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি, সেকেন্ড, হ্যাঁ বলতে পারিস নিপল স্পেয়ারিং ম্যাস্টেক্টমি হয়। ঠিক আছে, এইগুলো হয়। তাহলে হলো ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি, এটা হচ্ছে শুনতেই চাইবে। তখন জিজ্ঞেস করবে ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি কোথায় কোথায় করা যায়, কোন কোন সিচুয়েশনে করা যায়, সেটাও বলেছিলাম তোদের ক্লাসে। ঠিক আছে, ফার্স্ট অফ অল একটা জিনিস দেখতে হবে, ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি মানে তাকে আমাকে রেডিয়েশন দিতে হবে। যে পেশেন্ট রেডিয়েশন নিতে পারে না সে হবে না, ফার্স্ট আউট হয়ে গেল। সেকেন্ড হচ্ছে কোন টিউমারগুলো ব্রেস্ট কনজারভেশন করা যাবে, করা মাল্টিপল কি করে করা যাবে, মাল্টিসেন্ট্রিকটা একদমই করা যাবে না। সিঙ্গেল যেটা বলবি একটা সেকেন্ড মানে কি বলবো, একটা কোয়াড্রেন্টের মধ্যে টিউমার আছে বা ছোট টিউমার, এবং কি বলেছিলাম বেশ জেনারেলি T1 টিউমারগুলোই করা হয়, T2 অ্যান্ড অ্যাবাভ জেনারেলি করা হয় না। মাল্টিসেন্ট্রিক কিছুতেই করা যাবে না। মাল্টিফোকাল কিন্তু সিঙ্গেল কোয়াড্রেন্টের মধ্যে আছে, করা যেতে পারে। ঠিক আছে, হলো। নেক্সট হচ্ছে পেশেন্ট তো মানে আর্লি টিউমার যেটা, হ্যাঁ, মানে আমাদের অ্যাক্সিলার নেগেটিভ সেই কেস, বা অনেক সময় পোস্ট কেমোথেরাপি যদি একটা সিঙ্গেল ছোট হয়ে যায় টিউমার, সেখানেও করা যেতে পারে। ঠিক আছে, এগুলো একটা বইয়ে লেখা আছে যে কোনটা কোনটা আমি ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি করবো। ঠিক, এটা কি বল, ডেসক্রাইব করে বল। দিস ইজ দ্য স্পেসিমেন অফ both sided thyroid gland, হ্যাঁ, টোটাল কমপ্লিট থাইরয়েড গ্ল্যান্ড, হ্যাঁ, শোয়িং both right and left lobe and isthmus, সরি, হ্যাঁ, বল বোথ দুটো লোবই আছে, রাইট লেফট লোব অ্যান্ড ইসমাস, দিস টোটাল থাইরয়েডেক্টমি হয়েছে এটা। দিস ইজ এ স্পেসিমেন অফ টোটাল থাইরয়েডেক্টমি শোয়িং বোথ রাইট লেফট লোব অ্যান্ড ইসমাস। ঠিক আছে, অ্যান্ড বল কি আছে, এটা তো নর্মাল থাইরয়েড গ্ল্যান্ড শেপ নয়, বড় হয়ে গেছে। ঠিক আছে, এনলার্জড হয়ে আছে। ঠিক, হ্যাঁ, মাল্টিনোডুলার হতে পারে। ঠিক আছে, সিএ হতে পারে। ঠিক, দুটোই হতে পারে। তুই মাল্টিনোডুলার বলে প্রেজেন্ট করতেই পারিস, তোকে কেউ মানে কোনো ভুল ধরার কিছু নেই। এই দেখ না, মাল্টিপল তো নুডলস মতোই হয়ে আছে, মাল্টিনোডুলার গয়টার না বলার কিছু নেই। ঠিক আছে, বলতে তুই যদি তোর স্ট্যান্ড পয়েন্টে ঠিক থাকিস তুই বলতেই পারিস, এ তো হিস্টোপ্যাথি থোড়ি না করা আছে। ঠিক আছে, এইরকম নয় যে একটা দিকে ইরেগুলার বড় মাস হয়ে আছে দেখতে পাচ্ছিস, সেরকম তো নয়, মাল্টিনোডুলার গয়টা বলতেই পারিস। ঠিক আছে, সেটা সিও হতে পারে। ঠিক আছে, দুটোই হতে পারে ডিডিতে। ঠিক, তো এটাই বলতে হবে তোকে মেনলি, সেটা হচ্ছে এটা আমার টোটাল থাইরয়েডেক্টমি স্পেসিমেন শোয়িং বোথ রাইট অ্যান্ড লেফট, এনলার্জ রাইট অ্যান্ড লেফট গ্ল্যান্ড উইথ ইসমাস। ঠিক আছে, সেটা টিউমারের জন্য হোক যার জন্য হোক, তবে কোশ্চেনটা এটা সি এর দিকে যাচ্ছে, সেটা পরবর্তী কোশ্চেনে বুঝতে পারবি। তাহলে হোয়াট ইজ দ্য সার্জারি আন্ডারটেকেন, টোটাল থাইরয়েডেক্টমি। ঠিক আছে, যেহেতু সবটা গেছে। আচ্ছা, হোয়াট ইজ হেমিথাইরয়েডেক্টমি, ইসমাস, রাইট। হ্যাঁ, হোয়াট ইজ টোটাল থাইরয়েডেক্টমি মানে দুটো লোব প্লাস ইসমাস, নিয়ার টোটাল আর সাব টোটাল দুটো বল। নিয়ার টোটাল মানে কি, একটা পুরো মানে ডিজিজ সাইজটা পুরো, ইসমাস আর অপোজিট সাইডে খুব সামান্য রাখা হয়, কতটা রাখা হয়,
নিয়ার টোটাল মানে প্রায় সবটা, হ্যাঁ সামান্য একটু রাখা হয়, 2 to 3 গ্রাম মতো রাখা হয়, ঠিক আছে, জাস্ট পেরিফেরির আপার সাইডে একটুখানি রাখা হয়। নিয়ার টোটাল কেন? প্যারাথাইরয়েড বাঁচানোর জন্য নিয়ার টোটাল কেন? আচ্ছা সাব টোটাল কাকে বলে? দু সাইডেই থাম সাইজের মানে 8 গ্রাম করে রাখা হয়। সাব টোটাল আজকাল করাই হয় না, হ্যাঁ সাব টোটাল প্রায় উঠে গেছে, ঠিক আছে। আমরা ধর একটা সাইডের পুরো গ্ল্যান্ডটা তোর সিএ আছে, প্যাথোলজি আছে, অপোজিট সাইডে আমরা একটু হলেও থাইরয়েড টিস্যু রাখতে চাইছি বডিতে, ঠিক আছে, মানে টোটাল থাইরয়েড লেস করে দিতে চাইছি না, ঠিক, সেখানে হচ্ছে নিয়ার টোটাল থাইরয়েডটমি। আর কিছু যদি আমার মানে কি বলবো, যেখানে টোটাল থাইরয়েডটমি হচ্ছে প্ল্যান, সেখানে বা প্যাথোলজি সাইড সেটাকে আমি রাখবো না, নন প্যাথোলজিক্যাল মানে বিনাইন সাইড, নন প্যাথোলজিক্যাল সাইড সেই অংশ থেকে সামান্য রাখা হয়, ঠিক আছে। প্যারাথাইরয়েড বাঁচানোটা শুধু প্যারাথাইরয়েড, হ্যাঁ এবার ধর প্যারাথাইরয়েডটা কমনলি কোনখানে থাকে? আপার লোবের কাছে নেই, তোরা বললে আপার লোবের কাছে রাখা হয় প্যারাথাইরয়েড বাঁচানোর জন্য। প্যারাথাইরয়েডটা থাকে কোথায়? কমনেস্ট লোকেশন, চারটে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কোথায় কোথায় থাকে? কমনেস্ট লোকেশন হচ্ছে এই জায়গাগুলো, ঠিক আছে। আর্টারিটা আছে, কি আর্টারি? ইনফারেন্ট থাইরয়েড আর্টারি আর রেকারেন্ট লাইনজাল নার্ভ, ওই যে গ্রুভটা সেখানে একটা, ঠিক আছে, আর অ্যান্টেরিয়রলি একটা, মানে থাইরয়েডের অ্যান্টেরিয়রলি নয়, ওইটার অ্যান্টেরিয়রলি, ওই নার্ভ আর ভেসেলের একটা অ্যান্টেরিয়র একটা পস্টেরিয়র, মানে সত্যি বলতে কি সুপেরিয়র মিডিয়াল ইনফ্লোল্যাটারাল, এটা হচ্ছে 3 and 4, ঠিক। তাহলে আমার উপরের অংশ বাঁচাতে গিয়ে আমি তো থাইরয়েড বাঁচাতে পারবো না, রাইট, প্যারাথাইরয়েড বাঁচাতে গেলে তো আমাকে নিচের দিকে বাঁচাতে হবে, ঠিক আছে, প্যারাথাইরয়েডটা অ্যান্সার নয়। হোয়াট আর দ্য ডিফারেন্সিয়েটেড থাইরয়েড ক্যান্সারস? প্যাপিলারি অ্যান্ড ফলিকুলার, ঠিক আছে, এই দুটো হচ্ছে বললেই তোর মোটামুটি চলে যাবে, ঠিক। হ্যাঁ ভুল করে তোরা মেডেলারি থাইরয়েড কেন জানি না, আগের ব্যাচে লোকদের মুখ দিয়ে ফার্স্ট অ্যান্সার বেরিয়েছে মেডেলারি থাইরয়েড। যখনই প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ডিফারেন্স, হোয়াট আর দ্য ডিফারেন্ট থাইরয়েড ক্যান্সার, ফার্স্ট অ্যান্সার 7 থেকে 8 জন বলেছে মেডেলারি থাইরয়েড, আমি জানি না কেন। ডিফারেন্সিয়েটেড মানে হচ্ছে প্যাপিলারি অ্যান্ড ফলিকুলার, ঠিক আছে, এবার ফলিকুলার মধ্যে আরো হাতে ফাটলে আছে, বাট তোদের অত দরকার নেই, ওই দুটো বললেই হবে। আর আনডিফারেন্সিয়েটেড মধ্যে কি হচ্ছে? অ্যানাপ্লাস্টিক আর মেডেলারি। বেসিক্যালি অ্যানাপ্লাস্টিক, মেডেলারি থাইরয়েডটা পুরো আলাদা। মেডেলারি থাইরয়েডের অরিজিন কোথা থেকে হয়? প্যারাফলিকুলার সি সেলস থেকে, ঠিক আছে, ওটার অরিজিন কিন্তু পুরো আলাদা। তো মেডারি সেলস কার্সিনোমার জিনিসটা একদম অন্যরকম, ঠিক আছে। আমরা দেখি প্যাপিলারি কার্সিনোমা রেকারেন্স আমরা একটা প্যারামিটার দিয়ে দেখি, একটা ব্লাড রিপোর্ট, কি দেখি? থাইরোগ্লোবুলিন বাড়ছে কিনা, রাইট, ঠিক আছে। ফলিকুলার হোক কি ডিফারেন্সিয়েটেড, মানে এটা হোক ডিফারেন্সিয়েটেড থাইরয়েড কার্সিনোমা রেকারেন্স হলো কিনা আমরা তোর টোটাল করলাম, ঠিক আছে, বা নিয়ার টোটালি করা হলো বা হেমি করা হলো, হঠাৎ দেখা হলো পোস্ট অপারেটিভলি 6 মাস কি 1 বছর পর থাইরোগ্লোবুলিন লেভেল আবার হুড় করে বাড়ছে, তার মানে রেকারেন্স হয়েছে, ঠিক আছে। কিন্তু আমরা মেটেরিয়াল থাইরয়েডে কি দেখি? এমন একটা জিনিস দেখি যেটা থাইরয়েড গ্ল্যান্ড থেকে বেরোই না, কি দেখি? ক্যালসিটোনিন, রাইট, ক্যালসিটোনিন বেরোয় কোথা থেকে? তাহলে ওই অরিজিনটা বলে, হ্যাঁ, ঠিক আছে। আর অ্যানাপ্লাস্টিক হলো ডিফারেন্ট ভ্যারাইটি, অ্যানাপ্লাস্টিক খুব হাই গ্রেড টিউমার, যেটা থাইরয়েড থেকে অরিজিন হয়, কিন্তু খুব র্যাপিডলি গ্রোয়িং, মিডল এজে বেশি দেখা যায় এবং ফাইব্রোসিস করে দেয় ভীষণ মাত্রায়, এবং খুব র্যাপিডলি স্প্রেডিং, খুব তাড়াতাড়ি ভেসেলকে ধরে নেয় এবং ফাইব্রোসিস করে দেয়। সো দ্যাটস ওয়াই সার্জারি, মানে আর্লি ডায়াগনোসিস না হলে সার্জারি হওয়ার পরেও পোস্ট অপারেটিভলি পেশেন্টের মানে খুব একটা বেশি সার্ভাইভ করানো যায় না, ঠিক আছে, খুব মানে হাইলি স্প্রেডিং টিউমার অ্যানাপ্লাস্টিক, ঠিক আছে। এবং অনেক সময় হয় মানে এমন ফাইব্রোসিস করে দেয় জাস্ট পেশেন্টকে প্যালিয়েটিভ শুধু ইসমাসেক্টমি করে ছেড়ে দিতে হয়, যে হ্যাঁ যাতে যে কদিন বাঁচে শ্বাসটা নিতে পারে, খেতেটা পারে, এতটাই ডেঞ্জারাস, ঠিক আছে। তো নেম 2 ইম্পর্টেন্ট কমপ্লিকেশন অফ দিস সার্জারি, এটা অ্যান্সার দে, ভালো করে কোশ্চেনটা পড় দিয়ে অ্যান্সার দে। এরা বলতে চেয়েছে দুটো জিনিস, সোজা কথা, ইম্পর্টেন্ট কমপ্লিকেশন বলতে গিয়ে এই কেসটাতে টোটাল থাইরয়েড, একটা হচ্ছে নার্ভ ইঞ্জুরি আর একটা হচ্ছে প্যারাথাইরয়েড বাদ দিয়ে দেওয়া। ইম্পর্টেন্ট কমপ্লিকেশন বলতে এই দুটো শুনতে চেয়েছে, ব্লিডিং ম্যানথান এগুলো শুনতে চাইনি, ঠিক আছে। এই কেসটার জন্য পার্টিকুলারলি টোটাল করেছি, মানে প্যারাথাইরয়েড বাদ দিয়ে ফেলতে পারি, সব গায়ে গায়ে আছে, টোটাল বাদ দিয়ে প্যারাথাইরয়েডটমি হয়ে গেল, দেখলে পেশেন্ট প্রেজেন্ট উইথ হাইপোক্যালসেমিয়া, ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে কি নার্ভ ইঞ্জুরি, নার্ভ ইঞ্জুরি দু রকম হচ্ছে, একটা রেকারেন্ট লাইন জানলাম ইউনিল্যাটারাল বাইল্যাটারাল, আর একটা কি সুপিরিয়র ব্রাঞ্চ অফ এক্সটার্নাল লাইন জানলাম এসবিবিএল, ঠিক আছে, সেটা ইউনিল্যাটারাল বাইল্যাটারাল। এই চারটেতে কোনটাতে কি হবে এটা তো মুখস্থ থাকতে হবে, ঠিক আছে, আগে পড়িয়েছি আর যাচ্ছি না, ঠিক আছে, তোদের পড়িয়েছি সুপিরিয়র ব্রাঞ্চ অফ এক্সটার্নাল লাইন জানলাম বলে কি হয়, হাই পিচ ভয়েসটা হবে না, ঠিক। রেকারেন্ট লাইন জানলাম একটা সাইডে হলে কি হবে, এটা কাছাকাছি ভোকাল কর্ডটা কাছাকাছি চলে আসবে, কিন্তু
কথা বলতে হাস্কি ভয়েস হবে, দুটো হয়ে গেলে বন্ধ, পেশেন্টের তখন এমার্জেন্সি, তো এমার্জেন্সি ট্র্যাকিওস্টমি লাগতে পারে, ঠিক আছে। টোটাল ল্যারিঞ্জাল স্পাজম হয়ে যাবে। এটা কি স্টমাক, কি দেখে বুঝলাম স্টমাক? এই যে সরি, এই রুগী ফোল্ডস গুলো, হ্যাঁ, গ্যাস্ট্রিক রুগীসগুলো, ঠিক। আর এইটা হচ্ছে আলসার, কিন্তু এই যে লুকসটা দেখ, ইটস ম্যালিগন্যান্ট আলসার, হ্যাঁ। আর একটা বোধহয় ছবি, না এটাতে নেই, এটা বেসিক্যালি ম্যালিগন্যান্ট আলসার। এখন স্টমাকের আলসার, হ্যাঁ, মোস্ট প্রায় অলমোস্ট 80-90% ম্যালিগন্যান্ট আলসার হয়, ঠিক আছে। স্টমাকে এরকম বড় আলসার, এটা দেখ বেশ বড় আলসার, অ্যারাউন্ড মোর দেন 1 সেন্টিমিটার হবে। তো মোর দেন 1 সেন্টিমিটার স্টমাক আলসার অলমোস্ট মানে মোর দেন 90% ম্যালিগন্যান্ট কেসই হয়। বিনাইন আলসার স্টমাক খুব কমন। আমরা যখন স্টমাক পারফোরেশন হয়, পেপটিক পারফোরেশনে বেশিরভাগ কি হয়, ওই ডিওডিনাল লিজিয়ানে বা পাইলোরিক লিজিয়ানের কাছে আলসারটা থাকে, সেগুলো জেনারেলি ছোটো আলসার থাকে। কিন্তু স্টমাকের বডিতে এরকম বড় আলসার থাকলে আমরা রুটিনলি বায়োপসি নেবই, হ্যাঁ, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এটা ম্যালিগন্যান্ট আলসার বেরোলো, ঠিক। নেক্সট হচ্ছে describe the specimen, কি বলতে হবে, ইজ এ কার্টোভেন স্পেসিমেন অফ স্টমাক শোয়িং এন, ঠিক আছে। শোয়িং কি এইখানটা বলতে হবে মাল্টিপল গ্যাস্ট্রিক, ওটা পরে আসছে কিভাবে বুঝবি, হ্যাঁ। শোয়িং মাল্টিপল গ্যাস্ট্রিক ফোল্ডস বা রুবিক ফোল্ডস অ্যান্ড শোয়িং এ সেন্ট্রাল আলসারোপ্রলিফারেটিভ লিশন ইনসাইড দ্য সেন্ট্রাল রিজিয়ন, ঠিক আছে। সো সাজেস্টিভ অফ ক্যান্সার গলব্লাডার, বাস সরি সে স্টমাক, ওকে, ঠিক আছে। দিস ইজ এ বিনাইন অর ম্যালিগন্যান্ট কন্ডিশন, এক্সপ্লেনেশন অলরেডি করে দিয়েছি কেন ম্যালিগন্যান্সি সাসপেক্ট করছে এটা। এখন হচ্ছে স্টমাকে বেশিরভাগই ম্যালিগন্যান্স হয়, সেখানে হচ্ছে লুকস অফ দিস আলসার, দেখ, ঠিক আছে, লার্জ আলসার উইথ আলসার পলিফারেটিভ লিশন, এখানটা আছে আলসার পলিফারেটিভ লিশন এবং এখানটা মার্জিন হচ্ছে ইভার্টেড, হ্যাঁ। সো ইজ মোর ইন ফেভার অফ ম্যালিগন্যান্সি, ঠিক আছে। নেক্সট হচ্ছে হোয়াট দ্য নেম দ্য মাইক্রোঅর্গানিজম ইমপ্লিকেটিং ইন দ্য ডিজিজ প্রসেস, রাইট। এইচ পাইলোরি হচ্ছে আমাদের যেমন আলসারও করে, তেমনি লং টাইম আলসার থেকে যে ম্যালিগন্যান্সি, সেখানেও এইচ পাইলোরি রোল আছে। এর প্যাথোজেনেসিসটা কেন মনে আছে? সেকেন্ড ইয়ারে প্যাথোতেও পড়েছিস, এখানেও পড়বি, ফ্যাক্টর আছে কয়েকটা, যে এইচ ক্যাগে, রাইট, ঠিক আছে। কার্সিনোজেন অ্যান্টিজেন দিয়ে ওইটা সিএজি আর ক্যাগ এ, এই যে অ্যান্টিজেনগুলো করে ওইগুলো হচ্ছে এই ফ্যাক্টরগুলো থাকে এখানে ডিজিজ প্রসেসটা করে, হ্যাঁ, আর কিছু না। লং টাইম ইনফ্লামেশন প্রসেস করে করে আলসার থেকে ক্যান্সার হয়ে যায়, ঠিক। হুইচ ইনভেস্টিগেশন ইজ রিকোয়ার্ড ফর ডায়াগনোসিস? স্পেসিমেনটা দেখ, তোর কেসটা হচ্ছে সিএস স্টমাক, নেম দ্য মাইক্রোঅর্গানিজম এর রিলেটেড, তাহলে হুইচ ইনভেস্টিগেশন ইজ রিকোয়ার্ড ফর ডায়াগনোসিস, ব্যবসা কিভাবে করবো, আধা খেঁচা অ্যান্সার দিচ্ছিস। হুইচ ইনভেস্টিগেশন রিকোয়ার্ড, এইটা দেখতে গেলে স্টমাকের, ইয়েস, আপার জিআই এন্ডোস্কোপি, পুরো কথাটা বলতে হবে, আপার জিআই এন্ডোস্কোপি অ্যান্ড বায়োপসি, রাইট, আপার জিআই এন্ডোস্কোপি উইথ বায়োপসি ফ্রম দ্য আলসার পলিফারেটিভ লিশন, ঠিক আছে। এইবার হচ্ছে অ্যান্সারটা কমপ্লিট হলো। তবে তুই একটা হচ্ছে এন্ডোস্কোপি দেখলাম, হ্যাঁ আলসারটা আছে, এবং সে আলসারের প্রপার জায়গা থেকে, আলসারের বেস থেকে পুরোটা নিতে হবে, আর শুধু উপরে নেক্রোটিক টিস্যু নিলে ডায়াগনস্টিক আসবে না। তো ওই আলসারের বেস থেকে ওখানে বায়োপসি, মাল্টিপল বায়োপসি নিতে হয়, একটা দুটো বায়োপসি না, মাল্টিপল রিজিয়ন থেকে বায়োপসি নিতে হয়, কারণ সব বায়োপসি পজিটিভ নিয়ে আসতে হবে, কোনো জায়গায় নেক্রোটিক টিস্যু চলে এলো তখন তো মানে ইনকনক্লুসিভ রিপোর্ট চলে আসবে। তো সেই জন্য ইনকনক্লুসিভ রিপোর্ট যেতে, কারণ বারবার এন্ডোস্কোপি করা কষ্ট, সো মাল্টিপল বায়োপসি নেওয়া হয়। সেই বায়োপসি রিপোর্টে যদি বলে হ্যাঁ ক্যান্সার আছে, সো গো ফর ট্রিটমেন্ট। আর্লি হলে তার আপফ্রন্ট সার্জারি, যদি আর্লি না হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের প্রথমে হচ্ছে কেমোথেরাপি, ফলোড বাই সার্জারি, ফলোড বাই কেমোথেরাপি। এখন যেটা নর্মাল যেটা রেজিমেন্ট, সেটা হচ্ছে পেরি অপারেটিভ কেমো রেডিয়েশন বা কেমোথেরাপি উইথ সার্জারি। মানে পেরি অপারেটিভ মানে কি, নিউ অ্যাডজুভেন্ট, সার্জারি অ্যাডজুভেন্ট, ঠিক আছে। এটাই এখন নর্মাল প্রোটোকল। আগে ট্রিপল ড্রাগ দেওয়া হতো, এখন 4 ড্রাগ দেওয়া হচ্ছে, ঠিক আছে। হলো, কিসে ট্রিপল ড্রাগ 4 ড্রাগ বললি বলতো, গান্নারি যে, হ্যাঁ, কি দেওয়া হচ্ছে, তুই মাথায় কোনটা ঘুরছে, বিসমাথ রেজিমেন্ট ঘুরছে না তো? না, এক্স্যাক্ট, আমি বুঝেই তোর মাথায় এটাই ঘুরছে। আমি কেমোথেরাপির কথা বলেছি, এইচ পাইলোরি থেরাপির কথা বলিনি, ঠিক। ওটা তো আলাদা, ওটা তোর বিসমাথ রেজিমেন্ট আছে একটা, আর একটা হচ্ছে ট্রিপল ড্রাগ রেজিমেন্ট, ঠিক আছে। ওটা অন্য জিনিস, ওটা হচ্ছে ফর আলসার, ঠিক। আমি কোশ্চেনটা অ্যান্সার হচ্ছে কেমোথেরাপি, নিউ অ্যাডজুভেন্ট কথাটা মানে এটা কি, ওইটা কোথা থেকে চলে গেল, ঠিক আছে। পেরি অপারেটিভ কেমোথেরাপি এখন ইন ট্রিটমেন্ট,
এবার এখানে স্টমাক আলসার বলতে থিওরিটিক্যালি প্রচুর কিছু আসবে, কোনখানে আলসার, সে আবার সিওয়াট ক্লাসিফিকেশন চলে এলো 1 2 3, ঠিক আছে। ওয়ানটা মানে কি, বেসিক্যালি ইজ কনসিডার অ্যাজ ইসোফেজিয়াল কার্সিনোমা, ঠিক আছে। ইসোফেগো মানে ইসোফেগো গ্যাস্ট্রিক জাংশনের কার্সিনোমার ক্লাসিফিকেশন হচ্ছে সিওয়াট ক্লাসিফিকেশন, বেসিক একদম সহজ ক্লাসিফিকেশন। ইসোফেগো গ্যাস্ট্রিক জাংশন তার -2 অ্যান্ড অ্যাবাভ হচ্ছে স্টমাক ক্যান্সার, এই সরি ইসোফেজিয়াল ক্যান্সার, ঠিক আছে। -2 থেকে +1, মানে আমি সিনট্যাক্ট ইসোফেগো গ্যাস্ট্রিক জাংশনকে যদি 0 ধরি, -2 সেন্টিমিটার অ্যান্ড অ্যাবাভ, -2 সেন্টিমিটারের উপর থেকে চলে গেল ইসোফেজিয়াল ক্যান্সার, সোললি ইসোফেজিয়াল ক্যান্সার। -2 to -5, তার নিচেরটা চলে গেল সোললি গ্যাস্ট্রিক ক্যান্সার। এই মাঝখানটা নিয়ে যত গন্ডগোল, ঠিক আছে, যে ওটাকে আমি ইসোফেজিয়াল ক্যান্সার ধরবো না স্টমাক ক্যান্সার ধরবো। আজকালকার দিনে কিন্তু এটা বেসিক্যালি ইসোফেজিয়াল ক্যান্সার ধরেই চলা হয়, ঠিক আছে, এবং তার সাথে লোয়ার পার্ট অফ স্টমাকটাও বাদ দেওয়া হয়, মানে আপার পার্ট অফ স্টমাকটাও বাদ দেওয়া হয়, ঠিক আছে। এটা হচ্ছে, সেটা অনেক ডিটেলস, থিওরিটিক্যালি এত যাচ্ছি না, আউটলাইন দ্য ম্যানেজমেন্ট পরপর চলবে, ঠিক আছে। পেশেন্টের হচ্ছে এন্ডোস্কোপি বায়োপসি হলো, সিটি স্ক্যান করতে হবে, চারদিকে স্প্রেড হয়েছে, লোকো রিজিওনাল কোথাও স্প্রেড হয়েছে কিনা, ঠিক। তার সাথে আমরা কি কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন টেস্ট করতে পারি, সিএ মার্কার। সিটি স্ক্যান এটাও দেখবো যে কোনো ইয়ে হয়েছে কিনা, কি বলে আমাদের লোকাল মেটাস্টাইসিস হয়েছে কিনা সেগুলো, ঠিক, এগুলো দেখতে হবে। মেটাস্টিক প্রোটোকল যদি সব নর্মাল থাকে, আর্লি থাকে, গো ফর সার্জারি। যদি একদম ডিস্টাল পার্টিতে পাইলোসিজেন আলসার থাকে তাহলে হচ্ছে ডিস্টাল গ্যাস্ট্রেক্টমি করলেই হবে উইথ D2 লিম্ফ নোড ক্লিয়ারেন্স। যদি ওপর দিকে বডিতে বগল থাকে তাহলে টোটাল গ্যাস্ট্রেক্টমি উইথ লিম্ফ নোড ক্লিয়ারেন্স, D2 গ্যাস্ট্রেক্টমি বলতে হবে, ঠিক আছে। লিম্ফ নোড নাম আশা করি তোদের জিজ্ঞেস করবে না অতগুলো, হ্যাঁ, এই কোলনটা পরীক্ষায় নেই, আসবে না, কোলন ক্যান্সার, হ্যাঁ, ঠিক আছে, দেখে নাও। এটা হচ্ছে কোলন, এই যে আলসার প্রলিফারেটিভ গ্রোথ, এটা হচ্ছে কাট ওপেন স্পেসিমেন কিন্তু, হ্যাঁ, এটা কোলনের ফোল্ডগুলো, হস্টেশনস গুলো, এটা হচ্ছে আলসার, দুটো আলসার আছে, ঠিক আছে। এটা কোন সাইডে কোলন বলতো? কি রে, এটা কোন সেগমেন্ট? না না, মানে কোলনের কোন দিকটা, যদি এটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে না, হ্যাঁ, আইডিয়ালি এটা লেফট কোলনই আছে, কারণ তোর এখানে দেখ লেফট কোলন নালে রাইট হেমিকোলেক্টমি হলে একটা আইলিয়ামও থাকতো খানিকটা, তাই না, সেটা নেই। আর প্লাস হচ্ছে এই জিনিসটা দেখ, এগুলো কি, এই জিনিসটা কি, বাপরে বাপ, প্রচুর ডিপে চলে গেছিস। কোলনের গায়ে কি থাকে এরকম ফ্যাটির মধ্যে ঝোলে? অ্যাপেন্ডিসিস এপিপ্লোইসি, ঠিক। তো এগুলো রেক্টো সিগমার ওই দিকটা বেশি থাকে, তাই না, এটাও তাই। হুম, এটা কি, বল, এইটা দেখে আসছি, ওইটা পরে আসছি। এটা কি, কিডনি স্পেশাল, কারণ ফার্স্ট সরি, কিডনি বোঝার কোনো অসুবিধা নেই, পরিষ্কার, টোটাল, এটা টোটাল নেফ্রেক্টমি একটা হয়েছে, হ্যাঁ, ঠিক আছে। এটা কিডনির শেপ। সেকেন্ড হচ্ছে এই যে এগুলো আমাদের কি, এগুলো ক্যালিক্স গুলো, এটা ক্যালিক্স গুলো, এটা হচ্ছে ভেসেল অ্যান্ড ইউরেটার, বাট অত ভালো বোঝা যাচ্ছে না। এটা ভেসেল, এটা ইউরেটার, হ্যাঁ, এটা একটা মাস, ঠিক আছে। কিডনির মাসের কালারটা এরকম ইয়েলোইশই হয়, ঠিক আছে। ইন দ্য মিডল পার্ট অফ দ্য কিডনি there is a mass, কাট ওপেন স্পেসিমেন, লঙ্গিচুডিনাল কাট করা হয়েছে, হ্যাঁ। হোয়াট ইজ দ্য প্রভিশনাল ডায়াগনোসিস হলো কিডনি রেনাল সেল কার্সিনোমা। হাউ ডাজ দ্য পেশেন্ট কমনলি প্রেজেন্ট, কি পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করে? হিমাচুরিয়া, পেনলেস হিমাচুরিয়া, রাইট, ভেরি গুড। হোয়াট ইজ টু লেট ট্রায়াড? ট্রায়াড মানে তিনটে জিনিস আছে, কি কি বল, তিনটে বল। একটা হচ্ছে রেনাল মাস, হিমাচুরিয়া, আর পেন, না হতে পারে, পেন, হিমাচুরিয়া, মাস মানে সোয়েলিং, ঠিক আছে। টু লেট কেন? কিডনির টিউমার হাতে পেয়েছি মানে সে বিশাল টিউমার হয়ে গেছে, সে অলরেডি দেরি হয়ে গেছে। এক নম্বর, মাস পেয়েছি মানে আমাদের রেনাল মাস পেয়েছি মানে অনেক বড় হয়ে গেছে। সেকেন্ড হচ্ছে পেন, পেন প্রথমেই ইনিশিয়ালি হয় না, ও স্ট্রেচ করে জেওটাস ফাসা স্ট্রেচ করবে তবে ও পেন হবে। আর হিমাচুরিয়া তো আছেই। এই তিনটে ট্রায়াল একসাথে পাওয়া মানে, হ্যাঁ, একটা হচ্ছে আমরা 10% পেশেন্ট যারা প্রেজেন্ট করে তার 10% পেশেন্ট এই জিনিসটা আমরা পাই, তার আগে অলরেডি ডায়াগনোস হয়ে যায়। আর
টু লেট মানে যে এইটা হয়েছে মানে অনেক দেরি হয়ে গেছে, তাই এর নামটা টু লেট ট্রায়াড। নেম দ্য সার্জারি আন্ডারটেকেন, এটা কি টোটাল নেফ্রেক্টমি। টোটাল নেফ্রেক্টমিতে কত কি কি বাদ দেওয়া হয়? সেই সাইডে কিডনি বাদ দেওয়া হলো, ঠিক আছে, তার সাথে জিওটার ফাঁসাটাও বাদ দেওয়া হয়, মানে টোটাল নেফ্রেক্টমিতে, র্যাডিক্যাল নেফ্রেক্টমি এটা, সাথে ভেসেল কাটা হলো। আর ইউরেটারটা কোথায় গিয়ে বাঁধা হয়? মানে পেলভিসের কাছে কেটে দেওয়া হয় না নিচে যাওয়া হয়? একদম ডিস্টালি যতটা পসিবল ততটা গিয়ে ইউরেটারটা একদম মানে ডিস্টাল ইউরেটার গিয়ে অবধি বাঁধা হয়। হ্যাঁ, ঠিক আছে, টোটাল স্পেসিমেনটা ওখানে করা হয়, ঠিক আছে। এটা কি আরে টেস্টিকুলার টিউমার না রে, বোঝার কি আছে, এটা দেখে বুঝতে পারছিস না? এই দেখ না, সরি, এই তো কর্ড স্ট্রাকচার থেকে ঝুলছে, টেস্টিসটা কাটা হয়েছে, ঠিক আছে। টেস্টিকুলার মাস, ডেসক্রাইব দ্য স্পেসিমেন বলতে হবে, ইজ এ কার্টোমান স্পেসিমেন অফ টেস্টিস শোয়িং মাস ইনসাইড দ্য টেস্টিস। সেখানে হোয়াট ইজ দ্য প্রভিশন ডায়াগনোসিস, কি টেস্টিকুলার কার্সিনোমা। হ্যাঁ, টেস্টিকুলার টিউমার, যাই হোক, নেম টু টিউমার মার্কার কি কি পড়েছি? আলফা পিটোপ্রোটিন, বিটা এসসিজি আর এলডিএইচ, তিনটি আছে পরিচিত ক্লাসে। হাউ ডু ডু আ বায়োপসি টু দি স্পেসিমেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি বায়োপসি নিতে নেই, এটা তোদের পড়েছি, ঠিক আছে, কারণ টিউমার টি স্টেজটা বেড়ে যায়। হ্যাঁ, ঠিক আছে, তো যদি নিতে হয় কি করা হবে তখন? যত টিউমারটা মানে ডিসেমিনেটেড হয়ে গেছে তখন তোমার আইডিয়ালি ইমেজ গাইডেড বায়োপসি নেওয়া উচিত। হ্যাঁ, ঠিক আছে। আর হোয়াট ইজ দ্য সার্জারি আন্ডারটেকেন, এটাও পড়িয়েছি, বল সার্জারিটা পড়িয়েছি, এইটুকু বলিনি, মনে কর ক্লাসগুলো মনে রাখিস না কিচ্ছু, বারবার বলেছি যে কেন জিনিসটা এইভাবে করা হয়, কি করা হয়। হাই ইনগুইনাল অর্বিরেক্টমি, ঠিক আছে, মনে আছে, একদম কর্ডটা শুধু পুরোটা বাদ দেওয়া হয়, ঠিক।